ওকে, তাহলে চলে আসো সবাই দ্রুত করে, দ্রুত দ্রুত চলে আসো সবাই। টান দিয়ে দাও। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, তো চলো শুরু করে দিই। তাহলে আমরা এখানে ছিল 10 মিনিট বিরতি। দেন এবার আসো, আমরা ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি দেখব। লাস্ট টপিক, ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি এসএইচএম। ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি হচ্ছে এসএইচএম। এই টপিকটা আমরা দেখব। ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর মাঝে ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কাটা হয়েছে, ধরো আমরা কাটতে পারছি। এবার এই সুড়ঙ্গের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হইলো, ধর বাংলাদেশের ঠিক উল্টা সাইডে আমেরিকা, এরকম একটা সুড়ঙ্গ কেটে ফেলছো। তো তুমি সুড়ঙ্গ পথে আমেরিকা যাইতে পারবা কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। আমেরিকা পৌঁছাইতে পারবা, কিন্তু পৌঁছানোর সাথে সাথে আবার এখানে বাংলাদেশে চলে আসবা। অর্থাৎ এই সুড়ঙ্গের মধ্যে তুমি এভাবে খালি স্পন্দিত হইতে থাকবা। তোমার গতিটা হবে সরলচন্দিত স্পন্দন গতি। কোনো গতি যদি সরলচন্দিত স্পন্দন গতি দেখাইতে বলে, তাহলে আমরা কি করব? সাম্য অবস্থা খুঁজে বের করব। এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা। এবার সাম্য অবস্থা থেকে যে কোনো সরণ অবস্থানে আমরা দেখাবো বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, এই ফরম্যাটে যাব, গিয়ে কে এর সাথে কম্পেয়ার করব। অথবা ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ফরম্যাটে যাব, ওমেগা স্কোয়ার এক্স ওমেগা স্কোয়ারের সাথে কম্পেয়ার করে টি এর মানটা বের করব। ধরো যে বস্তুটা স্পন্দিত হচ্ছে সে এই পয়েন্টে আছে। সরণ কাউন্ট করা হয় কোত্থেকে? সাম্য অবস্থা থেকে। কিন্তু সরণ কাউন্ট করা হয় সাম্য অবস্থা থেকে। তাহলে সাম্য অবস্থা থেকে সরণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে এক্স। ভূপৃষ্ঠ থেকে গভীরতা, তো ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা? ভূপৃষ্ঠ থেকে গভীরতাটা হচ্ছে এইচ গভীরতা। এটা তো পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এক্স এর মান দেখো, এক্স ইকুয়াল টু কিন্তু আর মাইনাস এইচ, এক্স এর মান। ঠিক আছে, এবার আমাদের দেখাইতে হবে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই পয়েন্টে ত্বরণ ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরে, ওই পয়েন্টে তো ত্বরণ ভূপৃষ্ঠের ত্বরণ ভূপৃষ্ঠে ছিল জি, তাহলে এই পয়েন্টে ত্বরণ হয়ে গেছে জি প্রাইম। এটাই কিন্তু ত্বরণ, এটাই হচ্ছে এই। এবার এই ত্বরণটা কোন দিকে? ত্বরণটা কেন্দ্রের দিকে না? এই ত্বরণের ডিরেকশনটা কেন্দ্রের দিকে। তাহলে সরণ যেদিকে, ত্বরণ তার উল্টা দিকে। ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় কিনা দেখো তো। সরণ সবচেয়ে বেশি কোথায়? সরণটা সবচেয়ে বেশি এখানে, যেখানে সরণটা সবচেয়ে বেশি, সরণ সবচেয়ে বেশি হচ্ছে বিস্তারের সমান, সেখানে ত্বরণ সবচেয়ে বেশি জি। কিন্তু জি কোন দিকে? জি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে সরণের ডিরেকশন ত্বরণের বিপরীত দিকে, এবং সরণ যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে। কথা বোঝা গেছে? ত্বরণের মান তত বেশি হবে। এই পয়েন্টে সরণ হচ্ছে এতটুকু, ত্বরণ হচ্ছে ওই পয়েন্টে জি প্রাইম, ভূপৃষ্ঠের জি এর চেয়ে মান কমে গেছে। তাহলে দেখো সরণ কম, জি এর মানটা কম। এই পয়েন্টে এক্স এর মান শূন্য, এই পয়েন্টে পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণও শূন্য। পৃথিবীর কেন্দ্রে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম কত? শূন্য। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, দেখি ম্যাথমেটিক্যালি দেখাইতে পারি কিনা। তাহলে এই পয়েন্টে ত্বরণ জি প্রাইম, এ ইকুয়াল টু জি প্রাইম, আর জি প্রাইম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরে, ভূপৃষ্ঠ থেকে গভীরে। তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, এ ইকুয়াল টু নিচে আর, উপরে আর মাইনাস এইচ ইন্টু জি। তাহলে এ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ। তাহলে এ ইকুয়াল টু দেখো আর মাইনাস এইচ মানেই এক্স, এই যে আর মাইনাস এইচ এটা মানেই এক্স,
জি ডিভাইডেড বাই আর। এবার এক্স কোন দিকে, উপরের দিকে, জি কোন দিকে, এই যে ত্বরণটা কোন দিকে, নিচের দিকে, তাহলে সামনে একটা মাইনাস, সামনে একটা মাইনাস, তাহলে অতএব এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ত্বরণ ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এবার আসো কম্পেয়ার করো। এবার জি ডিভাইডেড বাই আর এটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, এই যে কম্পেয়ার করে নাও এখান থেকে, তাহলে কম্পেয়ার করি, কম্পেয়ার করি এবার ওমেগা স্কয়ার এটা ইকুয়াল টু জি বাই আর, ওমেগা ইকুয়াল টু 2π/t, ওমেগা ইকুয়াল টু 2π/t রুট ওভার জি ডিভাইডেড বাই আর। তাহলে ভাই টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2π রুট ওভার আর বাই জি। দেখো ফরম্যাট সব একই রকম। স্প্রিংয়ের ক্ষেত্রে 2π রুট ওভার ছোটো এল বাই জি, সরল দোলকের ক্ষেত্রে বড় এল বাই জি, এই ক্ষেত্রে আর ডিভাইডেড বাই জি। ঠিক আছে, কথা বুঝছো? আমরা ত্বরণ দিয়ে দেখাইতে পারি, আবার বল দিয়েও দেখাইতে পারি। ধরো বল দেখাবো, এই পয়েন্টে বল, এই পয়েন্টে বলের ডিরেকশনটা এইদিকে না, পৃথিবী, এই যে এই বস্তুটার ভর ধরো এম, এই বস্তুটার ভর ধরো এম, তাহলে এই পয়েন্টে বলের ডিরেকশন পৃথিবীর কেন্দ্রের দিকে, তার বল হচ্ছে এফ, তাহলে এফ ইকুয়াল টু এম জি, আর জি হচ্ছে জি প্রাইম, তাহলে এম জি প্রাইম, জি প্রাইম মানে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। দেখো এভাবেও হিসাব নিকাশ করা যাবে, এম নিচে আর, আর মাইনাস এইচ ইন্টু জি, তাহলে এম জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ, এম জি ডিভাইডেড বাই আর, এই আর মাইনাস এইচ মানে এক্স, তাহলে এফ ইকুয়াল টু এম জি বাই আর ইন্টু এক্স। এবার এই এফ ইকুয়াল টু কে এক্স, মাইনাস হবে কিনা, হ্যাঁ মাইনাস তো হবেই। দেখো এক্স কোন দিকে, উপরের দিকে, এফ কোন দিকে, নিচের দিকে, পরস্পরের বিপরীত, তাহলে সামনে এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে আমরা যদি এবার কম্পেয়ার করি, তাহলে এম জি বাই আর এটা মানে কে, ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু পেয়ে গেছি এম জি ডিভাইডেড বাই আর, টি ইকুয়াল টু 2π রুট ওভার এম বাই কে, যে কোনো এস এইচ এম এর জন্য ভাই সূত্র এটা। এবার মান বসাই, 2π রুট ওভার এম ডিভাইডেড বাই কে এর মান এম জি বাই আর, এম এম কাটাকাটি, তাহলে অতএব টি ইকুয়াল টু 2π রুট ওভার আর বাই জি। বোঝা গেছে? এই হচ্ছে মান। এটাকে টি ইকুয়াল টু 2π, অনেক সময় ধরো ভূপৃষ্ঠের জি দেওয়া নাই, পৃথিবীর ভর বলে দেওয়া আছে বা গ্রহের ভর বলে দেওয়া আছে, তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে তখন আর একটা সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2π রুট ওভার আর কিউব ডিভাইডেড বাই জি এম, টি ইকুয়াল টু 2π রুট ওভার আর কিউব ডিভাইডেড বাই জি এম। কি কথা বুঝছো? এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, খুবই সহজ জিনিস। তাহলে সূত্র জানা থাকলেই হয়ে যাবে, তুমি বল দিয়েও দেখাইতে পারো, ত্বরণ দিয়েও দেখাইতে পারো। তাহলে এই সূত্রটা, এটাই সূত্র, এই একটাই সূত্র। এখানে কি আর কোনো সূত্র লাগবে না? না ভাই, একটাই সূত্র লাগবে। তুমি টি জানলে দুনিয়ার সব জানবা। দেখো টি যদি জানা থাকে, টি ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি মানে আর বাই জি, তো ভূপৃষ্ঠে জি দেওয়া থাকলে এই সূত্র খাটাবা, আর যদি জি না দিয়ে ভর দেওয়া থাকে তাহলে এই সূত্রটা খাটাবা, আর কিউব ডিভাইডেড বাই জি এম। এই যে টি যদি পেয়ে যাও ভাই, এখান থেকে ওমেগা পেয়ে যাবা, ওমেগা ইকুয়াল টু 2π/t, 2π/t, ওমেগা ইকুয়াল টু 2π এফ, এখান থেকে এফ পেয়ে যাবা, এফ ইকুয়াল টু 1/t। এবার ওমেগা জানলে পরের ধাপে ধরো ভি বের করতে বলছে কোনো পয়েন্টে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এ মানে কিন্তু আর, কারণ বিস্তার, দেখো তো বিস্তার কত, সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ ব্যাসার্ধের সমান, তাহলে বিস্তার কিন্তু আর এর সমান। তাহলে ওমেগা, ওমেগার জায়গায় ধরো 2π/t, 2π/t রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে টিটাই হচ্ছে সব কিছু, টি জানলে সব জানবো। ইভেন ত্বরণ এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, আর ওমেগা মানে 2π/t তার স্কোয়ার ইন্টু এক্স। অনেক সময় ধরো কে বের করতে বললো, কে বের করতে বললো, কে ইকুয়াল টু কত, এম জি বাই আর। মুখস্থ রাখলে ঠিক আছে, যে কে ইকুয়াল টু যদি মুখস্থ করো তাহলে এটা। এখন ধরো মুখস্থ করো নাই, এই যে কে ইকুয়াল টু, এই যে বল ধ্রুবক কত, বল ধ্রুবক কে ইকুয়াল টু এম জি বাই আর। যদি মুখস্থ না করো তাহলে মুখস্থ না করলে যেটা করবা, কে ইকুয়াল টু কি জানো, এম ওমেগা স্কোয়ার না, এই তো এম ওমেগা স্কোয়ার, আর ওমেগার মধ্যে টি আছে। তাহলে দেখো সব কিছুই হচ্ছে টি ঘিরে, টি জানলে তুমি সব জানবা। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার একটা ম্যাথ বলা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, ব্যাস বরাবর এটা হচ্ছে পৃথিবী,
এর মাঝে একটা সুড়ঙ্গ কাটা হয়েছে, ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কাটা হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবার এই পয়েন্টে m = 50 কেজি ভরের একটা বস্তু আছে। এই পয়েন্টটা পি পয়েন্ট, গভীরতা এইচ এর মান 1000 কিলোমিটার। তাহলে 1 নম্বর বলতেছে যে সুড়ঙ্গ পথে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে সময় এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে সময় কত? এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময়। আর 2 নম্বর বলতেছে যে পি বিন্দুতে বেগ ও ত্বরণ কত? ওই বস্তুটার বেগ ও ত্বরণ যখন এভাবে স্পন্দিত হয়ে যখন পি বিন্দুতে আসে তখন বেগের মান আর ত্বরণের মান কত? আর 3 নম্বর পি বিন্দুতে বল কত? ঠিক আছে, এবং বল ধ্রুবকের মান বের করো। বল কত এবং বল ধ্রুবকের মান বের করো। বলো পারবো কিনা? পারবো, খুবই সহজ। আসো 1 নম্বর দিয়ে আগাই। সুড়ঙ্গ পথে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে আবার আসবে পর্যায়কালটি t = 2π। ও আচ্ছা, কিছু তথ্য দেওয়া আছে। m এর মান দেওয়া আছে, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর ব্যাসার্ধ r দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে t = 2π √r/g। আর এর মান জি এর মান বসাই দিবা, কাজ শেষ। এখন জি এর মান ধরো মুখস্থ বসাইতে চাও না, হ্যাঁ জি এর মান মুখস্থ বসানো উচিত না। আমরা জি এর মানটা কখন বসাবো? একান্ত নিতান্ত পারতেছি না, কিছুই পারতেছি না, জি এর মান লাগবে, তা বসাইতে হবে। কিন্তু এখানে এম দেওয়া আছে। ধরো এম এর মান যদি 4 দেওয়া থাকতো, 4 × 10⁻24, মানে পৃথিবী যদি না থাকতো, 6400 জায়গায় যদি 6500 হইতো, তাহলে তো কিন্তু জি এর মান চেঞ্জ হয়ে যেত। মানে পৃথিবী না হলে তার পৃষ্ঠে জি এর মান তার 9.8 হইতো না। তো এই কারণে জি দেওয়া নেই, এটা খাটানোর চেষ্টা করবো না। যেহেতু ভর দেওয়া আছে তাহলে ওইটা খাটাও, 2π √r³ / gm। মান বসে দাও, 2π √r³। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 × 10⁻³ তার স্কোয়ার, ডিভাইডেড বাই জি এর মান 6.673 × 10⁻11। এম এর মান, এম হচ্ছে ভর, 6 × 10⁻24 কেজি। তাহলে √6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24, এর সাথে গুণ 2 × 3.1416। তাহলে ভাই টি এর মান হচ্ছে gm/r³। এই তো কাহিনী, gm/r³, সরি, 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার পাওয়ার কিউব ভাগ 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 রুট অ্যান্সার গুণ 2 × 3.1416 5084.106 এত সেকেন্ড। এর 3600 দিয়ে ভাগ করলে মিনিটে পাবো, ভাগ 3600, ও সরি 3600 দিয়ে ভাগ করলে ঘন্টায় পাবো। 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 দিয়ে ভাগ করলে মিনিটে পাবো। তাহলে 84.73 মিনিট। তাহলে এটাই অ্যান্সার না, এটাই অ্যান্সার না, ঠিক আছে। 84.73 মিনিট এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময়, সেটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক t/2। একে 2 দিয়ে ভাগ করব, অ্যান্সার ভাগ 2। তাহলে 42.367 এত মিনিট, 42.367 মিনিট। কি কথা বোঝা গেছে? পি বিন্দুতে বেগ আর ত্বরণ কত? এই যেটা পি বিন্দু। এবার এই পি বিন্দুতে বেগ আর ত্বরণ বের করতে হবে। ভাই এই টিটাই মূল জিনিস, টিটা বের করতে পারলে সবই বের করা যাবে। তাহলে 2 নম্বর বেগ চাইছে না, বেগ। তাহলে বেগ দেখো, সরণ কত? সাম্য অবস্থান থেকে সরণ এক্স, এইটা এক্স। তাহলে এক্স হচ্ছে ব্যাসার্ধ থেকে এইচ বাদ, এক্স হচ্ছে
ব্যাসার্ধ থেকে এইচ বাদ, তাহলে 6400 মাইনাস এইচ হচ্ছে 1000, তাহলে 6400 থেকে 1000 বাদ দিবা, তাহলে 5400, এক্স এর মান এত কিলোমিটার। বেগ বের করতে চাই, বেগ ভি, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ মানে আর, আর ওমেগা মানে 2 পাই টি রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 2 পাই ডিভাইডেড বাই টি, টি এর মান 5087.106 রুট ওভার আর স্কোয়ার 6400 গুণ 10⁻³ তার স্কোয়ার মাইনাস এক্স 5400 গুণ 10⁻³ তার স্কোয়ার, 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার মাইনাস 5400 এক্সপোনেনশিয়াল 3 তার স্কোয়ার, রুট অ্যান্সার গুণ 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 5087.106, 5087.106, তাহলে কত হচ্ছে 4242.78 এত মিটার পার সেকেন্ড। দেখো এটা আসছে কিনা, বলো হয়েছে? ও এটা 5087 না 5084, আচ্ছা যাই হোক কিছু একটা আসবে। এবার ত্বরণ এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, আর ওমেগা মানে 2 পাই বাই টি তার স্কোয়ার এক্স, সব মান জানো, আশা করি বসাই দিতে পারবা। বোঝা গেছে? দাদা পূর্ণ চক্র অর্ধ চক্র বুঝলাম না, কোন পূর্ণ চক্র অর্ধ চক্র? তোমার কি প্রশ্ন করছে? সুরঙ্গ পথে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় যাওয়া প্লাস আসা, এটা হচ্ছে টি, তাহলে শুধু যাওয়া T/2, শুধু যাওয়া T/2। এইবার আসো কি চাইছে? বল, বলছে পি বিন্দুতে বল আর বল ধ্রুবক কত। তাহলে আগে আসো বলটা বের করি, পি বিন্দুতে বল বের করব। তাহলে বল এফ সুরঙ্গ পথে সাম্যাবস্থা, এই যে এটা হচ্ছে আমার পি বিন্দু, পি বিন্দুতে বল বের করতে চাই, পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তাহলে বল যদি বের করতে চাই তাহলে এফ ইকুয়াল টু এম জি প্রাইম, শেষ কাহিনী খতম। আর এইচ এর মান গভীরতা 1000 কিলোমিটার, তো হয়েই তো গেল। এম জি প্রাইম মানে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এবার জি এর মান তো দেওয়া নেই, জি মানে জিএম বাই আর স্কোয়ার, জি মানে কি জিএম বাই আর স্কোয়ার, আর এইটা হচ্ছে একটা এম, আর এটা নিচে আর উপরে আর মাইনাস এইচ, ঠিক আছে, আর মাইনাস এইচ, আর 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 কিউব, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর কিউব, আর আর মাইনাস এইচ মানে এক্স, আর মাইনাস এইচ মানে কত এক্স। তাহলে এবার আসো মানগুলো বসাই, মানগুলো বসায় বলে মানটা বের করি। দেখো সব মান তোমার জানা আছে, পৃথিবীর ভর, ওই বস্তুর ভর, ব্যাসার্ধ, এক্স এর মান, জি এর মান সবই জানা আছে, তাহলে আশা করি তুমি পারবা। ফোর্সের মান এত নিউটন। এই যে এফ এর মানটা এভাবে বের করা যায়। অর কেউ যদি মনে করো ভাই এফ এর মান এইভাবে বের করবো না, এফ ইকুয়াল টু, তো ভাই আমরা কি জানি সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে এফ ইকুয়াল টু কে এক্স জানি না? টি এর মান কই পাইলেন? ওরে বাবা, এই যে দেখো জলজান্ত টি, এই যে টি এর মান পর্যায়কাল নিয়ে বসে দিলাম। এবার এফ ইকুয়াল টু কে এক্স, এটা দিয়েও আমরা করতে পারি। ভাই কে এর মান যে জানি না, কেন কে এর মান জানবো না? কে ইকুয়াল টু তুলনা করছো না, এই যে কে ইকুয়াল টু কত পাইছো? এম জি বাই আর, তাহলে কে ইকুয়াল টু এম জি বাই আর বসাও, কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স, আর জি ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এম বাই আর এক্স। দেখো ঘুরে ফিরে সে একই, জি বড় এম ছোট এম, আর স্কোয়ার আর মানে আর কিউব ইন্টু এক্স, এই যে এটা কি ক্লিয়ার? অর অনেকে ভাই বলতে পারো ভাই এইভাবে করলে তো কে এর মান মুখস্থ করা লাগবে। আচ্ছা মুখস্থ করতে চাচ্ছ না, ওকে, তাহলে আসো অর লিখো, মুখস্থ না করলে লিখো অর এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স, আর কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এক্স। এবার এম ওমেগা মানে
2π/t, ওই যে টি এর মানটা বের করলা, শুধু একটি জানলে দুনিয়ার সব জানা যাবে। এখান থেকে এফ এর মান বের করবা, দেখবে একই জিনিসই আসবে। তাহলে তোমার যেটা হিসাব নিকাশ করা যায়, ছোট এম এর মান কই, এই যে ছোট এম এর মানটাই তো বস্তুর ভর, ধর 50 কেজি, ছোট এম এর মানটাই তো বস্তুর ভর 50 কেজি, ছোট এম 50 কেজি, আর এইটা হচ্ছে এক্স, আর এক্স এর মানটা হচ্ছে 5400 কিলোমিটার। তাহলে সুন্দর করে মানগুলো এখানে বসাবা, এটা হয়ে যাবে। বল ধ্রুবক চাইছে, বল ধ্রুবক অলরেডি বের করে ফেলছি। বল ধ্রুবক কে, বল ধ্রুবক হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু mg ডিভাইডেড বাই আর, ওকে। অথবা বল ধ্রুবক এই ক্ষেত্রে কে এর মানটা কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, তাহলে এম ওমেগা মানে 2π/t, 2π/t, এই যে বল ধ্রুবক বের করবা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো এরকম একটা কোশ্চেন আসছে, দেখবা দিনাজপুর বোর্ডে, এই যে গতবার মনে হয় না তার আগের বার, সরি কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আসছে। এটা আমাদের বইয়ের 29 নম্বর। এই যে পৃথিবী ব্যাস বরাবর সুড়ঙ্গ, এবার এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা হচ্ছে পি বিন্দু, আর একটা বস্তু সুড়ঙ্গের মধ্যে ফেলা হয়েছে, সেই বস্তুটা হচ্ছে এম। এম বলা হচ্ছে এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো পৃথিবী পৃষ্ঠে। এই যে পৃথিবী পৃষ্ঠে, এবার জি এর মান বলে দিছে। বলছে পৃথিবী পৃষ্ঠে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ আর 6.4 × 10⁶ মিটার, আর ওপি এর দূরত্ব 5 × 10⁵ মিটার। 1 নম্বর, পিতে অভিকর্ষ ত্বরণ, পিতে অভিকর্ষ ত্বরণ। বোর্ড কোশ্চেন মানে কি, বোর্ড কোশ্চেন মানে সহজ। আর 2 নম্বর বলছে সুড়ঙ্গ পথে, সুড়ঙ্গ পথে দোলনকাল নির্ণয় সম্ভব কিনা, দোলনকাল নির্ণয় সম্ভব কিনা, সুড়ঙ্গ পথে দোলনকাল নির্ণয় সম্ভব কিনা, বলো পারা যাবে কিনা, সুড়ঙ্গ পথে দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা, বলো পারা যাবে কিনা। হ্যাঁ, পিতে অভিকর্ষ ত্বরণ, এই যে পি বিন্দু, তাহলে পিতে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম 1 - h ডিভাইডেড বাই আর ইন্টু জি, ঠিক আছে। তাহলে ওপি এর দূরত্ব বলে দিছে, ওপি এর দূরত্ব 5 × 10⁵ মিটার, এটা বলে দেওয়া আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা, সেটাই কিন্তু এইচ, এইচ এর মান। তাহলে এইচ হচ্ছে আর থেকে এটা বাদ দিব, ঠিক আছে। এইচ হচ্ছে 6.4 × 10⁶ মাইনাস ওপি এর মান 5 × 10⁵, এটা হচ্ছে এইচ এর মান, মান বসাই দিবা, ঠিক আছে। তাহলে এইচ এর মান হচ্ছে এটা, তাহলে নিচে আর, উপরে এটা 1 মাইনাস নিচে আর, উপরে এইচ, তাহলে 6.4 × 10⁶, 6.4 × 10⁶ মাইনাস 5 × 10⁵। জি এর মান, ভূপৃষ্ঠে জি এর মান 9.8, ভূপৃষ্ঠে জি এর মান 9.8, 1 মাইনাস 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 6, 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 মাইনাস 5 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ডিভাইডেড বাই 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 ইন্টু 9.8, তাহলে 0.7656 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো এটা আসছে কিনা, 0.7656 এটা আসছে কিনা, হ্যাঁ ঠিকই আছে। এইবার সুড়ঙ্গ পথে দোলনকাল নির্ণয় সম্ভব কিনা, বলো সম্ভব কিনা। দোলনকাল টি 2π√r ডিভাইডেড বাই জি। এবার এই সূত্রটাই খাটাইতে পারবো, দিয়ে এখান থেকে এবার মান বের করে দিবা, শেষ। বুঝতে পারছো? দেখো বোর্ড কোশ্চেন, তাহলে বোর্ড কোশ্চেন মানে কি, বোর্ড কোশ্চেন মানে সহজ, বোর্ড কোশ্চেন মানে সহজ।
এবার পানিতে নিমজ্জিত অবস্থায় কোনো সরল দোলকের দোলনকাল, কোনো সরল দোলকের দোলনকাল কত হবে? পানিতে নিমজ্জিত অবস্থায় পানিতে দোলনকাল কত হবে? দেখো খেয়াল করো, একটা সরল দোলক, এই যে সরল দোলকের বব, এটা হচ্ছে সরল দোলকের বব। এই সরল দোলকের এই যে বব, এই ববের ঘনত্ব, সরল দোলকের ববের ঘনত্ব মনে করো সিগমা, এর ঘনত্ব। এবার এটা বায়ুতে আছে বা শূন্য মাধ্যমে আছে আর কি, বায়ুতে। তা বায়ুতে যখন থাকবে তখন তো আমরা দোলনকাল পাই T = 2π√L/g, এটা আমরা পাই। বলা হচ্ছে এইটার যদি পানিতে নিমজ্জিত করা হয় তাহলে দোলনকাল কত হবে? এটাকে পানিতে নিমজ্জিত করলে দোলনকাল কত হবে? তাহলে সরল দোলকের এই ববটা পানিতে ডুবে আছে, এবার পানি মাধ্যমে ডুবে আছে। তো পানি মাধ্যমে যদি ডুবে থাকে তাহলে এবার দোলনকালটা কত হবে? ওকে, তাহলে এবার শোনো, আগে তো জি বসাইছো, জি দেখো ভালো করে, আগে নিচের দিকে mg, উপরের দিকে টান ছিল t, তাহলে T = mg ছিল, T = mg, কার্যকর ত্বরণ g, সেই g নিয়ে বসাইছো। এইবার কার্যকর ত্বরণ কি g হবে? এবার সুতায় টান কি g হবে, মানে mg হবে? দেখো তো, এর ওজন কাজ করতেছে নিচের দিকে, এর ওজন এটা কাজ করতেছে নিচের দিকে mg। হ্যাঁ, সুতায় বাধা আছে, তাহলে সুতার একটা টান আছে, সেই টানটা উপরের দিকে, সুতার টান T। এবার আরো একটা বল কিন্তু উপরের দিকে আছে, সেটার নাম প্লবতা বল, সেটার নাম প্লবতা বল ইউ, ঠিক আছে, সেটার নাম প্লবতা বল ইউ। এবার বলো সুতার তাহলে কার্যকর টান কত? সুতার কার্যকর টান কত? কার্যকর টান বল, কার্যকর টান বলটা T কত? নিজেই বলো। T + U = mg, তাহলে T হবে mg - u নাকি u - mg? T এর মানটা দেখো, T + U = mg, তাহলে T = mg - u, mg মাইনাস প্লবতা বল ইউ, ইউ হচ্ছে প্লবতা বল। এবার এই প্লবতা বলটা আসলে কি জিনিস? প্লবতা বলটা কি? বস্তুর সম-আয়তন তরলের ওজন। এই যে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব হচ্ছে রো, আর বস্তুর ঘনত্ব, এর ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে mg - u, ইউ হচ্ছে প্লবতা বল, বস্তুর সম-আয়তন তরলের ওজন। এবার সবাই একটু লেখা থামাও, বোর্ডে দেখো, দেখো এটা কার ভর? বস্তুর ভর। তাহলে mg, প্লবতা বল হচ্ছে বস্তুর সম-আয়তন তরলের ওজন। তাহলে বস্তুর সম-আয়তন তরলের ওজন, বস্তুর সম-আয়তন তরলের ওজন। দেখো খেয়াল করো, বস্তুটাকে পানিতে নিমজ্জিত করা হয়েছে, তাহলে এই বস্তু কর্তৃক অপসারিত পানি, বস্তুর সম-আয়তন, বস্তু দেখবা তার নিজের আয়তনের সমান পরিমাণ পানি সরাই দিবে। তুমি একটা বল, একটা গোলককে পানিতে নিমজ্জিত করবা, বলো ওই গোলক পানিতে ডুবে গেলে কিছু পানি সরাই দিল না? যে জায়গাটা সে দখল করলো ওই জায়গার পানিটাকে সে সরাই দিচ্ছে না? তাহলে কতটুকু পানিকে সরাচ্ছে? বস্তুর সম-আয়তন পানিকে সরাচ্ছে। তাহলে প্লবতা বল হচ্ছে ওই পানির ওজন, তার মানে বস্তুর সম-আয়তন তরলের ওজন। বুঝা গেছে? তাহলে বস্তুর সম-আয়তন তরলের ভর m', আর ওজন মানে তো জি গুণ দিতে হবে। তাহলে বলো m কি আর m' কি? m হচ্ছে বস্তুর ভর, আর m' হচ্ছে বস্তুর সম-আয়তন তরলের ভর। এবার ভর m = ρv, মানে ঘনত্ব গুণ আয়তন। তাহলে দেখো ঘনত্ব গুণ আয়তন, m = এটা বস্তুর ভর, তাহলে বস্তুর ঘনত্ব গুণ বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব সিগমা, বস্তুর আয়তন v মাইনাস, বলো m' কি লিখবো? এই m''টা কি লিখবো বলো? বস্তুর সম-আয়তন তরলের ওজন,
এটা বস্তুর সমায়তন, তরলের ভর। কার ভর? তরলের ভর। কার ভর? তরলের ভর। তাহলে যার ভর তার ঘনত্ব রো, আয়তন ভি ইন্টু জি। আয়তন ভি কেন সেম হইল? বলো, আয়তন ভিটা কেন সেম হইল? বস্তুর সম আয়তন। তাহলে ঘনত্ব কেন আলাদা হইল? কারণ এটা বস্তুর ভর, এটা তরলের ভর, এই কারণে ঘনত্ব আলাদা হইল। তাহলে আরেকবার বলি, ভর হচ্ছে ঘনত্ব গুণ আয়তন। তাহলে বস্তুর ভর বস্তুর ঘনত্ব রো ইন্টু বস্তুর আয়তন ভি। আর এই যে ভরটা এম প্রাইম, এটা তরলের ভর, কিন্তু কোনটুকু তরল? বস্তু কর্তৃক অপসারিত তরল। বস্তু কতটুকু তরলকে অপসারণ করবে? বস্তুর সমায়তন। তাহলে বস্তুর সমায়তন বলে একই ভি, ভি প্রাইম হলো না, ভি হইল। কিন্তু রো কেন হলো? কারণ তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব তো রো, তরলের ভর তরলের ঘনত্ব। এই হচ্ছে কাহিনী। রো আর সিগমা কি একই না? রো হচ্ছে বস্তুর অর্থাৎ ববের, আর তরলের হচ্ছে রো। তাহলে এখান থেকে ভি এবং জি যাবে কমন, তাহলে সিগমা মাইনাস রো। বুঝতে পারছো? এইটা হচ্ছে কার্যকর টি। তাহলে আগে ছিল টি ইকুয়াল টু 2π√L/g, আর এখন হবে টি প্রাইম টি, সরি এটা তো সুতার টান বল, এটা তো টান বল, এটাকে এফ বলি আর কি। আচ্ছা টি দিয়ে লিখছি, টি লিখি, এটা টান বল, বল এটা। তাহলে এবার দোলনকাল যেটা হবে, দোলনকাল টি প্রাইম, তাহলে টি প্রাইম 2π, টি প্রাইম 2π√L/, এখানে হবে জি প্রাইম, এখানে হবে জি প্রাইম। তাহলে আগে ছিল জি, এখন হবে জি প্রাইম। এবার আগে জি দেখো টি ইকুয়াল টু এম জি ছিল, এই যে টি ইকুয়াল টু এম জি, তো এম জি। এবার এম ইকুয়াল টু রো ভি, তো রো ভি, এম যেহেতু বস্তুর, তাহলে বস্তুর হচ্ছে সিগমা ভি জি, এটা টি। তাহলে তখন ছিল জি, জি ইন্টু রো আর কি, ঠিক আছে? টি এর মান ছিল জি ইন্টু রো। আর এবার কিভাবে লিখবো? এফ ইকুয়াল টু এম এ, এম এ, এম এ কার্যকর ত্বরণটা, বল এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা এই যে বল টি, তাহলে টি ইকুয়াল টু এম এ, এফ এ ইকুয়াল টু জি, আবার কল দিয়ে লিখে, দেখো এখানে ছিল জি, কারণ টি ইকুয়াল টু এম জি ছিল, এই জি এসে কার্যকর ত্বরণ জি এসে বসছিল, এখানে জি এসে কার্যকর ত্বরণ জি এসে বসছিল। আর এবার টি ইকুয়াল টু হবে এটা, এম কে তো ভাঙলাম, হ্যাঁ এম কে ভাঙছি, তাহলে এবার এখানে এম কে ভাঙলে রো, তো মুশকিল পড়ে গেলাম, বেঁধে গেলাম গো। এম এ বের করতে হবে। আচ্ছা ওকে, দেখো কার্যকর ত্বরণ তো বের করতে হবে। তাহলে আগে ছিল বল টি ইকুয়াল টু এম জি, আগে ছিল বল টি ইকুয়াল টু এম জি, তাহলে টি ইকুয়াল টু এম জি। এবার বল এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এম জি, তাহলে ভাই এ ছিল জি, সেটা আমরা এখানে বসেছি। এবার বল হচ্ছে এটা, এই যে টি ইকুয়াল টু এটা, এবার টি ইকুয়াল টু এম জি। আসো এবার এই এম, এম কার? বস্তুর, তাহলে এম ইকুয়াল টু সিগমা ইন্টু ভি, সিগমা ইন্টু ভি, তারপরে জি সিগমা ইন্টু ভি, সরি জি তো হবে না, সরি 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 জি তো হবে না, টি ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ আর কি, এম এ। এবার এমটা কার ভর? বস্তুর, বস্তুর ভর, তাহলে বস্তুর ঘনত্ব বস্তুর আয়তন, এ ভি জি সিগমা মাইনাস রো। তাহলে ভি আর ভি কাটি কাটি করে দাও, এ ইকুয়াল টু কত সেটা লাগবে। তাহলে এ ইকুয়াল টু, দেখো এ ইকুয়াল টু জি
সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই সিগমা। তাহলে এখানে থাকতেছে জি 1 মাইনাস সিগমা রো ডিভাইডেড বাই সিগমা, এটা থাকতেছে। কি করলাম বুঝলা? এফ ইকুয়াল টু এম এ লিখলাম, আর এম ইকুয়াল টু বস্তুর ভর, তাহলে বস্তুর ঘনত্ব গুণ বস্তুর আয়তন, দেন ভি দুই পাশ থেকে কাটাকাটি। আমাদের লাগবে কার্যকর ত্বরণ এ কত, তাহলে এ ইকুয়াল টু সিগমাকে এই পাশে নিয়ে গেলাম, গিয়ে এইটা পাইলাম। এইবার তাহলে দোলনকাল টি প্রাইম হবে 2 পাই রুট ওভার এল বাই কার্যকর ত্বরণ জি প্রাইম। তো সেই কার্যকর ত্বরণ হচ্ছে জি, শুধু জি না, জি 1 মাইনাস সিগমা রো ডিভাইডেড বাই সিগমা। এই যে এটা, যে জি ইন্টু 1 মাইনাস রো ডিভাইডেড বাই সিগমা, দ্যাট ইজ টি প্রাইম। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম। এবার আমি যদি তুলনা করি, দুইটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে টি বাই টি প্রাইম যদি কম্পেয়ার করি, 2 পাই রুট ওভার এল, 2 পাই রুট ওভার এল কাটা, তাহলে জি এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এটা হচ্ছে জি 1 মাইনাস রো বাই সিগমা, আর এটা জি, জি আর জি কাটাকাটি যাবে। তাহলে অতএব টি প্রাইম টি ডিভাইডেড বাই টি প্রাইম হবে 1 মাইনাস রো তরলের ঘনত্ব, সিগমা হচ্ছে বস্তুর ঘনত্ব। এই যে এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে কি ভাই, এটা পরীক্ষায় আসবে? আসছে তো। কোথায় আসছে? এটা পরীক্ষায় আসছে হচ্ছে অভাগা বোর্ড, দিনাজপুর বোর্ডে, অভাগা বোর্ড দিনাজপুর বোর্ডে আসছে। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে এটা আসছে। তাহলে দেখো দিনাজপুর বোর্ডে কি আসছে। এটা হচ্ছে আমাদের বইয়ের 9 নম্বর, বইয়ের 9 নম্বর। বলা হচ্ছে একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য, একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য, একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার। ববটিকে, সরল দোলকের ববটিকে সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত করলে দোলনকালে পরিবর্তন ঘটে। তরলে নিমজ্জিত করলে দোলনকালের পরিবর্তন ঘটে। দোলনকালের পরিবর্তন ঘটে। বলা হচ্ছে তরলের ঘনত্ব ববের উপাদানের, তরলের ঘনত্ব ববের উপাদানের, তরলের ঘনত্ব ববের উপাদানের 1/25 গুণ। তরলের ঘনত্ব ববের উপাদানের কত গুণ? 1/25 গুণ। এটা আমাদের বলছে, ঠিক আছে, এইটা আমাদের হিসাব নিকাশে বলছে। এবার বলছে উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলো পারা যাবে কিনা? ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছে ভাই এটা বুঝি নাই। আচ্ছা, বুঝতে হবে না, এই দুইটা সূত্র মুখস্থ করে নিবা, অথবা এই সূত্রটা মুখস্থ করে নিবা, শেষ কথা, শেষ। বুঝছো? এবার আসো উদ্দীপকের পর্যবেক্ষণ, এটা ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট, এটা এখন ঢুকাই দিছে এখানে। এটা দিনাজপুর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড কততে? 24-এ মনে হয়। দিনাজপুর বোর্ড 24 না 22? 24, হ্যাঁ। এবার উদ্দীপকের পরীক্ষাটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো কি বলতেছে, একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, ববটিকে সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত করলে দোলনকালের পরিবর্তন ঘটে। তো তরলের ঘনত্ব ববের উপাদানের এত গুণ হলে উদ্দীপকের পরীক্ষাটার গাণিতিক বিশ্লেষণ করো, মানে দোলনকালের যে পরিবর্তন ঘটে সেটা বিশ্লেষণ করো। তাহলে ওইটাই আমাদের বিশ্লেষণ করতে বলছে। তাহলে তরলের মধ্যে যখন ছিল, যখন মানে বায়ুতে যখন ছিল তখন টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, আর যখন পানিতে তখন টি প্রাইম হয়ে গেছে 2 পাই রুট ওভার এল বাই জি। তো লিখবো, লিখে 1 মাইনাস রো ডিভাইডেড বাই সিগমা। এই যে রো ডিভাইডেড বাই সিগমা। এবার দুইটাকে যদি ভাগ করে দেওয়া হয়, টি বাই টি প্রাইম, টি বাই টি প্রাইম, তাহলে টি বাই টি প্রাইম 2 পাই রুট ওভার এল কাটা, জি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে রুট ওভার জি জি কেটে গেল,
তাহলে 1 মাইনাস রো ডিভাইডেড বাই সিগমা, আর নিচে তো 1। আচ্ছা রুট দিছি আগেরবার, রুট দিতে ভুলে গেছি, সরি একটা রুট দিয়ে দাও, রুট দিতে ভুলে গেছি। তাহলে এবার এখানে মান বসাই দিবা। তাহলে টি এর মান, টি প্রাইমের মান, আচ্ছা টি এর মান জানি না, টি এর মান বের করা যাবে। টি এর মান আমরা বের করতে পারবো 2 পাই রুট ওভার এল বাই জি। এল এর মান দেওয়া আছে 2 পাই রুট ওভার এল এর মান 1, জি এর মান 9.8, দেখি কত আসে, 1/9.8 রুট অ্যান্সার গুণ 2 ইন্টু 3.1416। তাহলে ভাই 2.00709 এত সেকেন্ড, 2.00709 এত সেকেন্ড ডিভাইডেড বাই টি প্রাইম রুট ওভার 1 মাইনাস সিগমা আর উপরে রো। তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে আমাদের কি বলতেছে যে তরলের ঘনত্ব ববের উপাদানের ঘনত্বের এত গুণ। তাহলে তরলের ঘনত্ব রো, ববের উপাদান সিগমা এর, এটা হচ্ছে ববের, এটা হচ্ছে ববের, আর এটা হচ্ছে তরলের। তাহলে তরলের ঘনত্ব রো ববের উপাদানের 1/25 গুণ, 1/25 গুণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সিগমা ইকুয়াল টু 25 রো। তাহলে সেটাই এখন বসাই দিব, উপরে রো আর সিগমা ইকুয়াল টু 25 রো। তাহলে রো রো কাটাকাটি 1/25। তাহলে অতএব টি প্রাইমের মান, তাহলে এখান থেকে রুট ওভার 1 মাইনাস 1/25, এটার সাথে এবার 2.00709 ভাগ অ্যান্সার, তাহলে আসবে 2.0484 এত সেকেন্ড। দেখো তো আসছে কিনা, গুড, এই তো হয়ে গেল। বুঝতে পারছো হয়ে গেছে কিনা? এইবার শোনো, স্প্রিং কাটাকাটি একটা টপিক। স্প্রিং সমবায়, সমবায় ও স্প্রিংয়ের কাটাকাটি, কাটাকাটি। প্রথমে আসো সমবায়, স্প্রিংয়ের সমবায়। দুই ধরনের সমবায় হয়, এক শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় দাদা আর কত, আমার তো বলে লাভ নাই, বইয়ে টপিক থাকলে আমার তো পড়াইতে হবে। এই একটা স্প্রিং, স্প্রিং কনস্ট্যান্ট K1, এর সাথে এই আর একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট K2, কিসে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণীতে। এবার বল দিয়ে টান দিবা, টান দিলে দুটো স্প্রিং প্রসারিত হবে, দুটো স্প্রিং প্রসারিত হবে। এই যে এই স্প্রিংটা একটু প্রসারিত হবে, আবার এই স্প্রিংটা একটু প্রসারিত হবে। এটা হচ্ছে এই যে শ্রেণীতে থাকে, এফ পরিমাণ বল প্রযুক্ত হলো। আমি চাইতেছি শ্রেণীতে এদের তুল্য বের করতে, তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে চাইতেছি, KS কত। তাই হিসাবটা আমি এখন দেখাবো না, তুমি মাথায় রাখবা স্প্রিং মানে ধারক, রোধের উল্টো। স্প্রিং মানে ধারক, রোধের উল্টো, এই দুইটা সেম, এরা রোধের উল্টো, রোধের উল্টা হিসাব। তাহলে যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে KS ইকুয়াল টু হবে K1 ইনভার্স K2 ইনভার্স টোটালটার ইনভার্স। এটা হচ্ছে শ্রেণীর জন্য সূত্র। KS ইকুয়াল টু K1 K2 ডিভাইডেড বাই নিচে K1 প্লাস K2, উপরে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল, তাই তো? এবার দুই নম্বর সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, যদি সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকে একটা স্প্রিং, স্প্রিং কনস্ট্যান্ট K1, এই আর একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট K2, এই যে এরা সমান্তরাল সমবায়ে সংযুক্ত F। এদের তুল্য চাই যে এই দুইটার পরিবর্তে একটা স্প্রিং দিয়ে আমি রিপ্লেস করে ফেলবো, তাহলে সমান্তরালে তুল্য KP। তো KP ইকুয়াল টু কত হবে? সমান্তরালে থাকলে সরাসরি যোগ হয়ে যাবে, তাহলে KP ইকুয়াল টু হবে K1 প্লাস K2। KP ইকুয়াল টু কি হবে? K1 প্লাস K2। এটা হচ্ছে স্প্রিং সমবায়ের সূত্র। ওকে, ডান, বোঝা গেছে? এখন আসো স্প্রিং কাটাকাটি।
একটা ম্যাথ করি তাহলেই হবে। ধরো কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিংকে কেটে, কোন স্প্রিংকে কেটে সমান সমান 3 টুকরো করা হলো, 3 টুকরো করা হলো, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত, এটা আমাদের বের করতে হবে যে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত। একটা স্প্রিং, এই যে এটা হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, এর কেটে 3 টুকরা করা হয়েছে, 3 টুকরা, এই এক টুকরা, এই এক টুকরা, এই এক টুকরা। বলো তো কাটলে স্প্রিং কনস্ট্যান্ট বাড়ে না কমে? কমন সেন্স খাটায় বলো, বাড়ে নাকি কমে? অনেকে বলতে ভাই কেটে ভাগ করছি, তাহলে কে থাকলে k/3 k/3 k/3, না। এই যে একজন বলছে সমান থাকে, বা বাবা স্প্রিং কনস্ট্যান্ট সমান থাকবে, যে ভাই স্প্রিং কনস্ট্যান্ট 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 কেন চেঞ্জ হবে? স্প্রিং কনস্ট্যান্ট কি জিনিসটা বোঝো? স্প্রিং কনস্ট্যান্ট মানে কি ফিল করতে পারো? ধরো একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট 40 নিউটন পার মিটার। বলো তো কি বোঝো এটা দিয়ে? এটা দিয়ে তুমি কি বুঝো? বুঝো 1 মিটার প্রসারণ করতে গেলে 40 নিউটন বল লাগবে রে ভাই। 1 একক প্রসারণ করতে গেলে 40 নিউটন বল লাগবে। এই স্প্রিংটাকে তোমার হাতে দিলাম, হাতে নাও, নিছো, টেনে প্রসারিত করবা, কত? 1 একক। প্রসারিত করতে কত নিউটন বল লাগবে? 40 নিউটন। এইবার তুমি আমার জাস্ট উত্তর দিবা বেশি নাকি কম, বুঝে উত্তর দিবা, বুঝছো? বুদ্ধি খাটায় মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে একটা টুকরা তোমার হাতে দিলাম, এই টুকরাটা তোমার হাতে দিয়ে বললাম নাও এইটারে টেনে আগের সমপরিমাণ প্রসারিত করো, 1 একক প্রসারিত করো। আগের চেয়ে বেশি বল লাগবে না কম? এইটা আনসার দাও, বেশি নাকি কম বল লাগবে? অবশ্যই বেশি। আগে বড় ছিল, টেনে প্রসারণ করা সহজ, এখন ছোট হয়ে গেছে, টেনে প্রসারণ করা কঠিন। যত কঠিন তত বেশি বল লাগবে, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট বাড়বে, 40-এর বেশি হবে। তাহলে এটার মান 40-এর বেশি হবে, বুঝলা? এটার স্প্রিং কনস্ট্যান্ট কে, সেটা 40-এর বেশি হয়ে যাবে, বাড়বে। তাহলে কাটলে, কেটে ছোট করলে, অর্থাৎ দৈর্ঘ্য কমে গেলে, পাক সংখ্যা কমে গেলে স্প্রিং কনস্ট্যান্ট বেড়ে যায়। তাহলে পাক সংখ্যার সাথে, পাক সংখ্যাকে n দিয়ে লেখা হয়, n, n এর সাথে স্প্রিং কনস্ট্যান্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? যত পাক সংখ্যা, যত টুকরো 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 করবা, দৈর্ঘ্য কমবে, পাক সংখ্যা কমবে, সেই পাক সংখ্যার সাথে স্প্রিং কনস্ট্যান্ট ব্যস্তানুপাতিক। স্প্রিং কনস্ট্যান্ট সেম থাকবে না, কমে যাবে না, কাটলে বেড়ে যাবে। এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, উঠাই দিয়ে ধরো একটা ধ্রুবক, কে তো আর নিব না, কারণ কে তো অলরেডি এখানে আছে, তাহলে 2টো কে দিলে তো আবার কে কে কাটাকাটি করে দিবা। ধ্রুবক হিসাবে ধরো ইটা নিলাম, ইটা 1/k। তাহলে অতএব n এবং কে গুণফল থাকবে ইটা, ইটা থাকবে কনস্ট্যান্ট। তাহলে এবার তুমি বলো তো স্প্রিংকে যদি কেটে টুকরা টুকরা করো, কোনটা কনস্ট্যান্ট থাকবে? পাক সংখ্যা কনস্ট্যান্ট থাকবে না। স্প্রিং কনস্ট্যান্ট থাকবে না। স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হবে, পাক সংখ্যা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে ইটা। অর্থাৎ পাক সংখ্যা এবং স্প্রিং কনস্ট্যান্টের গুণফল থাকবে ধ্রুবক। তাহলে এবার আসো তো, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে, ধরি এর তাহলে কে প্রাইম ধরি, এটারও যা, এটারও তাই, এটারও তাই হবে, ঠিক আছে? এটারও যা, এটারও তাই, এটারও তাই হবে। কি বলো, বুঝলা কিনা? কাটলে পরে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হবে। এবার তাহলে কাটার আগে কাটার পরে, আচ্ছা পাক সংখ্যা ধরলাম n, তাহলে পাক সংখ্যা হবে n/3, n/3, n/3। অথবা এটাও করা যায়, ধরো ছোট টুকরার পাক সংখ্যা হচ্ছে n, এটা n, এটা n, এটা n, n n n, তাহলে এইটা হবে 3n, এটা হবে 3n। তাহলে ইটা ইনিশিয়াল আর ইটা ফাইনাল, ইটা ইনিশিয়াল, ইটা ফাইনাল, ইটা ইনিশিয়াল k × 3n, আর ইটা ফাইনাল যে কোনো একটা নাও, যে কোনো একটা টুকরা নিয়ে হিসাব করো, n × k প্রাইম। তাহলে n n কাটাকাটি গেল, তাহলে k প্রাইম হচ্ছে 3k। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি হিসাব করে অ্যান্সার বের করা। একটা শর্টকাট আমি তোমাকে এখানে বলে দিতে পারি। শর্টকাট হচ্ছে যত সমান টুকরা তত গুণ, যত সমান টুকরা স্প্রিং ধ্রুবক তত গুণ, স্প্রিং ধ্রুবক তত গুণ।
যত সমান টুকরা করবা স্প্রিং ধ্রুবক হবে তত গুণ। ঠিক আছে, ক্লিয়ার? এবার তাহলে তুমি একটা ম্যাথ আমারে করে দাও তো, দেখো তত গুণ হয়েছে কিনা। কেটে 3 টুকরা করছো, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট 3 গুণ। এবার একটা ম্যাথ তুমি আমারে করে দাও। বলা হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে এমন 2 টুকরা করা হলো যেন একটি টুকরা অপর টুকরার দ্বিগুণ হয়। প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত বলো, পারবা? পারা উচিত। এটা হচ্ছে কে স্প্রিং এর একটা স্প্রিং কনস্ট্যান্ট কে। কেটে এমন 2 টুকরা করা হলো, কাটলাম, কেটে এই একটা টুকরা আর এই একটা টুকরা, এমন 2 টুকরা করা হলো যেন একটা টুকরা আর একটা টুকরার দ্বিগুণ হয়। হয়েছে? এবার তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এর স্প্রিং কনস্ট্যান্ট K2 বের করো। K1 আর K2 হিসাব করো। আসো পাক সংখ্যা নিয়ে কথা বলি। এর পাক সংখ্যাকে যদি n ধরি তাহলে 3 ভাগ করো, 3 ভাগ, তাহলে n/3 দুটো n/3, এটা n/3 আর এটা n/3, দুইটা n/3, বুঝছো? অনেকে পাক সংখ্যা এইভাবে বুঝে না। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করবা, শর্টকাট, সবচেয়ে ছোট টুকরাকে ধরবা n, পাক সংখ্যা সবচেয়ে ছোট টুকরা, তাহলে এটা এর দ্বিগুণ, তাহলে 2n, আর এই দুইটার সমষ্টি ওইটা, তাহলে এটা 3n, বুঝছো? এবার আসো, কাটার আগে এটা ইনিশিয়াল, কাটার পরে এটা ফাইনাল। আসো, এটা ইনিশিয়াল, এটা, তাহলে 3n ইন্টু k, আর এটা ফাইনাল হচ্ছে এটা, তাহলে 2n ইন্টু k1, n আর n কাটাকাটি, তাহলে অতএব k1 ইকুয়াল টু 3k/2। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার যদি এই টুকরার হিসাব করি, তাহলে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল 3nk, আর এটা ফাইনাল n ইন্টু k2, n কাটা, তাহলে অতএব k2 ইকুয়াল টু 3k। হয়ে গেল, শেষ। একটা ওই যে শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা দেখো তো, যায় কিনা। এটা একটা স্প্রিং কনস্ট্যান্ট কে। তুমি একটা কাজ করো, 3 ভাগ করো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ করলো। যে ভাই 3 ভাগ তো বলে নাই। আচ্ছা, আমি করলাম 3 ভাগ, সমস্যা আছে, করলাম। তাহলে যত সমান ভাগ তত গুণ, 3k 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 3k, তাহলে একটা টুকরা এটার অ্যান্সার 3k। এই যে হয়ে গেছে 3k, একটা অ্যান্সার পাইলাম। এবার প্রশ্ন বলছিল এমনভাবে টুকরা করা হলো যেন একটা টুকরা অপরটার দ্বিগুণ। জোড়া লাগাই দাও, জোড়া লাগাই দিলেই কাজ শেষ। এই যে জোড়া লাগাই দিলেই তো এই টুকরার দ্বিগুণ এটা। এই যে জোড়াটা আমি লাগালাম, কেমন জোড়া, কিসে জোড়া? শ্রেণীতে। তাহলে 3k আর 3k কিসে আছে? শ্রেণীতে। তাহলে 1/3k শ্রেণীতে আছে যেহেতু, তার ইনভার্স। তাহলে 2/3k তার ইনভার্স, ভাই 3k/2, 3k/2। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এইভাবে স্প্রিং কাটাকাটির হিসাব করতে হবে। দেখো সমবায়ের কনসেপ্ট। তাহলে এবার আসো একটা ম্যাথ। একটা স্প্রিং দেওয়া আছে, নাও এটাই শেষ ম্যাথ। এই স্প্রিং এর মাথায় একটা ভার ঝোলানো আছে, এটা 2 কেজি। আর এই স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে 40 নিউটন পার মিটার, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। এবার 1 নম্বর বলতেছে দুই কেজি ভারকে টেনে ছেড়ে দিলে SHM হয়। টেনে ছেড়ে দিলে SHM হয়।
বিস্তার 2 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সরণ অবস্থানে সরণে বেগ ও ত্বরণ কত, এটা বের করবা। আর 2 নম্বর হচ্ছে স্প্রিংটিকে কেটে সমান 2 টুকরা করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমান 2 টুকরা করে সমান্তরাল সমবায়ে যুক্ত করে ভার ঝুলালে, ওই 2 কেজি ভার ঝুলালে, তখন ভার ঝুলালে পর্যায়কালের কি পরিবর্তন হবে? পর্যায়কালের কি পরিবর্তন হবে বলো, পারা যাবে? হিসাব পারা যাবে? 2 কেজি ভারকে টেনে ছেড়ে দিব, টেনে ছেড়ে দিলে এসআই সেম হয়। কতটুকু টেনে ছেড়ে দিছি? 2 সেন্টিমিটার, কারণ ওটাই বিস্তার। তো 1 সেন্টিমিটার সরণে বেগ চাইছে, তাহলে বেগের জন্য দেখো, বেগের জন্য কি লাগবে? ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর মান জানি কিন্তু এক্স এর মান জানি না। এক্স এর মান জানি যে 1 সেন্টিমিটার সরণে, ওমেগার তো মান জানি না। ওমেগা ইকুয়াল টু 2π/t। আর আমি তোমার কি বলতেছি, সবসময় কি বলতেছি, যে টিটাই হচ্ছে মূল জিনিস। যে কোনো সরল সন্ধিতে স্পন্দনে টি হচ্ছে মূল জিনিস। তাহলে টিটা বের করে নাও, 2π√m/k, তাই না? m/k, এম দেওয়া আছে, কে দেওয়া আছে। তাহলে 2π√m এর মান 2, কে এর মান 40, তাহলে 2/40 তার রুট অ্যান্সার, গুণ 2 × 3.1416, তাহলে 1.4049 এত সেকেন্ড। তাহলে 2π/t 1.4049 রুট ওভার এ স্কোয়ার, এর মান বিস্তার 0.02 তার স্কোয়ার, মাইনাস এক্স 0.01 এর স্কোয়ার, 0.02 তার স্কোয়ার মাইনাস 0.01 তার স্কোয়ার, 0.02 তার স্কোয়ার মাইনাস 0.01 তার স্কোয়ার, রুট অ্যান্সার, গুণ 2 × 3.1416 ডিভাইডেড বাই 1.4049, তাহলে 0.0774 এত মিটার পার সেকেন্ড। আশা করি এটাও বের করে নিতে পারবা, ওমেগা স্কয়ার এক্স দিয়ে এটা বের করে নিতে পারবা। কি পারবা না বলো? এইবার আসো, এইটা খুব সুন্দর কোশ্চেন, 2 নম্বরটা খুবই সুন্দর একটা কোশ্চেন। কি বলতেছে? স্প্রিংটাকে কাটা হয়েছে, কেটে 2 টুকরা করা হয়েছে। তো স্প্রিং কনস্ট্যান্ট কত ছিল? এই স্প্রিং কনস্ট্যান্ট ছিল 40 নিউটন পার মিটার। এরে কেটে 2 টুকরা করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এরে কেটে 2 টুকরা করে এই যে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেন আমি ভারটা ঝুলাইছি। এম এর মান 2 কেজি। তাহলে এই যে এটা দেখো সমান 2 টুকরা করছি, তাহলে সমান 2 টুকরা করলে এই যে স্প্রিং কনস্ট্যান্ট হবে আগে যা ছিল, এটা ধরো k1, এটা হচ্ছে k2, তাহলে k1 এবং k2 হবে, k2 হবে সমান 2 টুকরা, তাহলে 2 ভাগ হয়ে যাবে নাকি? সমান 2 টুকরা 2 ভাগ হবে, 40/2 হবে, কি হবে? 2k হবে, দ্বিগুণ হবে। এটা যদি k হয় দ্বিগুণ হবে, তাহলে 2 × 40, তাহলে 80 নিউটন পার মিটার। ঠিক আছে, করে যদি দেখাইতে হয় দেখাইও, সমস্যা নেই। এবার k1 k2 পেয়ে গেছি, সমান্তরালে তুল্য kp, তাহলে kp হচ্ছে k1 + k2, তাহলে k1 এর মান 80, k2 এর মানও 80, 8 আর 8 16, 160 নিউটন পার মিটার, দ্যাট ইজ kp। পর্যায়কাল t লাগবে, t = 2π√m/k, তাহলে এটা হচ্ছে ধরো পরিবর্তিত t2, তাহলে 2π√m এর মান 2, kp এর মান 160। তাহলে পর্যায়কালের কি পরিবর্তন হবে? 2 × 3.1416 গুণ 2/160
160, 0.7024 সেকেন্ড। আর আগে কি ছিল? আগে ছিল 1.4049 সেকেন্ড। কথা কি বোঝা গেছে? বলো। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। কি আর পড়াবো? আর কি পড়াবো নাকি থাকবে? আরেকটা ম্যাথ করাই, ছোট্ট একটা ম্যাথ, আরেকটা ছোট্ট ম্যাথ করাই। দেখো, এটা হচ্ছে একটা তল, এটা একটা দৃঢ় অবলম্বন, এটা একটা দৃঢ় অবলম্বন, মাঝে এখানে একটা ব্লক রাখা আছে। এই এবার এই পাশে এই ব্লকের সাথে একটা স্প্রিং, আর এই পাশে ব্লকের সাথে আর একটা স্প্রিং যুক্ত আছে। এই বস্তুটার ভর হচ্ছে 0.1 কেজি, আর স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট K1 40 নিউটন পার মিটার, আর এটার K2 হচ্ছে 50 নিউটন পার মিটার। এবার আমাদের বলতেছে এক, পর্যায়কাল এবং কম্পাঙ্ক কত? এই বস্তুটাকে একটু এদিকে টেনে ছেড়ে দিব বা এদিকে টেনে ছেড়ে দিব, এভাবে দুলতে থাকবে। তো এফ আর টি কত? আর 2 নম্বর বলতেছে যে ব্লকটিকে 0.01 মিটার টেনে ছেড়ে দিলে SHM তৈরি হয়। টেনে ছেড়ে দিলে SHM তৈরি হয়। থেমে গেলে তলে উৎপন্ন তাপশক্তি কত? তলে উৎপন্ন তাপ শক্তি কত? থেমে গেলে তলে উৎপন্ন তাপ শক্তি কত? বলো। এই সমবায়টা, এই যে সমবায়টা, এটা কোন সমবায়? স্প্রিং এর কেমন সমবায়? এখানে স্প্রিং এর কেমন সমবায়? শ্রেণী নাকি সমান্তরাল? বলো। শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? বলো। ভাই বোঝা যাচ্ছে না। শ্রেণী না, শ্রেণী না। কেন ভাই? পরপর আছে, এটার পরে এটা, এটার পরে এটা, এই তো, এটাই তো কাহিনী। শ্রেণী হতো যদি এরকম থাকতো, এরকম থাকলে শ্রেণী হইতো। এই যে এই একটা স্প্রিং, দেন এই একটা স্প্রিং, দেন এই যে ব্লক, এটা হইলে শ্রেণী হইতো। এটা K1, এটা K2, তাহলে এটাকে এদিকে টেনে ছেড়ে দিতাম, তাহলে এই দুইটা শ্রেণী হইতো। তখন তুল্য হইতো KS, K1 ইনভার্স, K2 ইনভার্স, টোটালটার ইনভার্স, তখন এটা হইতো। বাট এখানে এটা না, এখানে এটা প্রযোজ্য না। ঠিক আছে? কেন? এটা শ্রেণীতে নেই, এটা সমান্তরালে আছে। বলতে গেলে সমান্তরালে আছে। এখানে তুল্য হয়ে যাবে দুটোর যোগফল। সমান্তরালে x এর মান সেম হয়। এই যে তুমি দেখো, এই যে সমান্তরাল সমবায় আমরা আঁকছিলাম, এই যে এখানে আমি যদি, তুমি বলবা এইভাবে ধরে টান দিলাম, টান দিলাম, টান দিলে কোনটার প্রসারণ বেশি হবে? বলো, কোনটার প্রসারণ বেশি হবে? বলো বলো বলো। দুটোর প্রসারণই সমান, তাহলে x সেম, তাহলে সমান্তরালে x হবে সেম, সমান্তরালে x সেম, কিন্তু f আলাদা হয়। স্বাভাবিক, x সেম, f আলাদা। কেমনে? একটা শক্ত স্প্রিং, একটা নরম স্প্রিং, সেম টেনে প্রসারিত করবা, তাহলে নরমটার জন্য কম বল লাগবে আর শক্তটার জন্য বেশি বল দেওয়া লাগবে। তাহলে বল আলাদা, x সেম। কিন্তু শ্রেণীতে কি হয় বলো তো? শ্রেণীতে এভাবে আছে, আমি ধরে টান দিব, টান দিব, টান দিলে দুটো স্প্রিংয়ে প্রসারিত হবে, কিন্তু প্রসারণ আলাদা হবে। এবার এবার প্রসারণ আলাদা হবে, নরমটা কম, বেশি প্রসারিত হবে, শক্ত যেটা আছে সেটা কম প্রসারিত হবে। ধরো একটা শক্ত স্প্রিং, একটা নরম স্প্রিং, ধরে টান দিলা, টান দিলা, প্র্যাকটিক্যালি চিন্তা করো, একটা শক্ত স্প্রিং, একটা নরম স্প্রিং, ধরে টান দাও, টান দিলে দেখবা শক্তটা কম এবং নরমটা বেশি প্রসারিত হবে। তাহলে এখানে x হবে আলাদা, তাহলে এটার জন্য x1 হলে এটার জন্য হবে x2, তাহলে এর জন্য হবে x আলাদা। আর পুরো স্প্রিংয়ে প্রযুক্ত বল কত? F। তাহলে পুরো স্প্রিংটাতে প্রযুক্ত বল F, তাহলে এটাতেও F, এটাতেও F, তাহলে F হবে সেম। এই কোটি টাকা দামের কথাটা মাথায় রাখবা, কোটি টাকা দামের কথা এটা। শ্রেণীতে x আলাদা, সমান্তরালে x সেম। শ্রেণীতে f আলাদা, সমান্তরালে f সেম। সরি, শ্রেণীতে f সেম, সমান্তরালে f আলাদা। এই কথাটা মাথায় রাখবা। তাহলে দেখো তো, তুমি নিজে বলো, একেবারে শর্টকাট, এটা সাম্য অবস্থা। এখান থেকে যদি আমি ব্লকটাকে এই দিকে টানি, এই দিকে টানি, এ যতটুকু প্রসারিত হবে এই স্প্রিংটা ততটুকুই সংকুচিত হবে। তাহলে x সেম না? বলো, x কি সেম হবে না? আবার আমি যদি এদিকে সরাই,
এ যতটুকু প্রসারিত হবে এ ততটুকু সংকুচিত হবে, তাহলে দুইটা এক্স সেম হবে। বুঝতে পারছো? দুইটা এক্স সেম হবে। আচ্ছা, তারপর আমি তোমার একে দেখাচ্ছি, তারপরও আমি তোমার একে দেখাই। ব্লকটা কোথায় ছিল? মাঝে, এখানে ছিল ব্লকটা। এবার তুমি ব্লকটাকে সরাও, ব্লকটাকে সরাও, সরায় যে কোনো একটা দিকে নাও। এই যে এখানে ছিল, ব্লকটা এই পয়েন্টে গেল, ব্লকটা এই পয়েন্টে এবার গেল। এটা K1, এটা K2। এই স্প্রিংটা যখন ব্লকটা এখান থেকে এখানে নিছি, এই স্প্রিংটা প্রসারিত হয়েছে, বুঝছো? এই স্প্রিংটা সংকুচিত হয়েছে। এই দেখো, এখান থেকে এখানে যখন গেছে তখন এই যে এইটুকুর প্রসারণ হয়েছে, এই স্প্রিংটার প্রসারণ এইটুকু এক্স, আর এই স্প্রিংটার এইটুকু সংকোচন হয়েছে এক্স, তাহলে এক্স সেম, সমান্তরাল বলা যায় K1 + K2। তারপরে যদি করে দেখতে চাই, আসো এই স্প্রিংটা কি চাইতেছে চিন্তা করো, দেখো তো। এখান থেকে ব্লকটা যখন এখানে গেছে, এই স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে, এই স্প্রিংটা চাইতেছে ব্লকটাকে টেনে এদিকে নিয়ে আসতে। তাহলে প্রত্যয়নী বল F1 আর F = Kx আমরা কিন্তু জানি, এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট K1, তাহলে F1 = K1 × x। এবার আসো, এই স্প্রিংটা কি চাইতেছে? এই স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, x পরিমাণ সংকুচিত, তাহলে x পরিমাণ সংকুচিত হয়ে গেলে বিপরীত দিকে বল, এই যে বিপরীত দিকে বল, এটা হচ্ছে F2, তাহলে F2 = হচ্ছে K2 × x, F2 = হচ্ছে K2 × x, কারণ এই স্প্রিংটার সংকোচন হচ্ছে x, এই স্প্রিংটা প্রত্যয়নী বল দিবে, এদিকে ফিরে যাইতে চাইবে, তাহলে ফিরে যাইতে চাইলে কত বল দিবে? F = Kx, এর জন্য K2 আর x। তাহলে সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বল এই দুইটার যোগফল, সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বল এই দুইটার যোগফল F = F1 + F2। এবার এই F1 এর মান K1x, F2 এর মান K2x, বাই x কমন নাও, K1 K2x। এবার তুলনা করো, তুমি যে সূত্র জানো, F = Kx এর সাথে তুলনা করো, K ইকুইভ্যালেন্ট x তুলনা করো, f এর সাথে f, x এর সাথে x, তাহলে তুলনা করলে তো পেয়ে যাচ্ছি, এই যে তুলনা করলে পেয়ে যাচ্ছি, বুঝলা? তাহলে এখন আমাদের 1 নম্বর K ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, তাহলে K ইকুইভ্যালেন্ট K1 + K2, 40 আর 50 90, 40 + 50 90 নিউটন/মিটার। F আর T চাইছে, তাহলে সহজ, T = 2π√m/K, K ইকুইভ্যালেন্ট, আর F = 1/2π√K ইকুইভ্যালেন্ট/m। আশা করি মানগুলো বসাই দিতে পারবা, ঠিক আছে? আশা করি মানগুলো বসাই দিতে পারবা। এইবার আসো, এইটা খুবই সহজ। ব্লকটিকে 0.01 মিটার টেনে ছেড়ে দিলে SHM তৈরি হয়, থেমে গেলে উৎপন্ন তাপশক্তি কত? এই যে ব্লকটা এই তলে থেমে গেল না, ব্লকটা এই তলে দুলতেছিল, দুলতে দুলতে থেমে গেছে, এই যে ব্লকটা দুলতে দুলতে থেমে গেছে, ব্লকের ভর 0.1 কেজি, দ্যাট ইজ m, ব্লকের ভর 0.1 কেজি, দ্যাট ইজ m। আর ব্লকটিকে 0.01 মিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, এটাই বিস্তার। কতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে? সাম্য অবস্থা থেকে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে সেটাই তো বিস্তার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাহলে সাম্য অবস্থা থেকে সরণ হয়েছে এতটুকু, তাহলে এতটুকু যদি টেনে ছেড়ে দেওয়া হয় এটাই তো বিস্তার ভাই, এটা নিয়েই তো এইভাবে দুলতে থাকবে। এই যে বিস্তারের মান a 0.01 মিটার, সর্বোচ্চ সরণ, এভাবে দুলতে থাকবে। এবার দেখো বলতেছে এভাবে স্পন্দিত হতে 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 এক সময় থেমে গেছে। কেন থেমে গেল বলো, কেন থেমে গেল? থেমে গেল তার কারণ হচ্ছে
তলে ঘর্ষণ আছে, তাহলে তলের ঘর্ষণ ফ্রিকশনটাই থামাই দিছে। তাহলে সরল সন্ধিতে স্পন্দনের যে শক্তিটা ছিল সেই শক্তিটা কত? ই ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। মোট শক্তি, শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে তলে উৎপন্ন তাপ শক্তি, তলে উৎপন্ন তাপ শক্তি পুরোপুরি যদি থেমে যায় তাহলে সরল সন্ধিতে স্পন্দনের শক্তি আর নেই। এভাবে দুলতে দুলতে এসে সাম্য অবস্থায় আবার থেমে গেছে, তাহলে এস এইচ এম শক্তি আর নাই। তাহলে তলে উৎপন্ন তাপ শক্তি কিউ হবে এস এইচ এম এর মোট শক্তি, এস এইচ এম এর মোট শক্তি। তাহলে এস এইচ এম এর মোট শক্তি কত? ই ইকুয়াল টু কত? হাফ কে এ স্কোয়ার, এস এইচ এম এর মোট শক্তি। এবার এই হাফ কে এর মান, কে এর মান কত বের করছিলাম? 90, 90 এ স্কোয়ার, এ হচ্ছে 0.01 স্কোয়ার। তাহলে তলে উৎপন্ন তাপ শক্তি এটা, তাহলে 90 গুণ 0.5 গুণ 0.01 তার স্কোয়ার, তাহলে ভাইয়া 0.0045। তলে এত পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, সরল সন্ধিতে স্পন্দনের মোট শক্তি কনভার্ট হয়ে তাপ শক্তিতে পরিণত হবে। ঠিক আছে, তো অনেক কষ্ট দিলাম তোমাদের, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যা করালাম এগুলো করো আর বইয়ের প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করো। ঠিক আছে, বইয়ে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করো, সলভ করলে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, টাটা। দাদা গড় স্থিতি শক্তি গড় গতিশক্তি পড়াবেন না? সমস্যা আছে, গড় স্থিতি শক্তি গড় গতিশক্তি কই পেলা? গতিশক্তি স্থিতি শক্তি পড়াইছি তো এটা আগের দিন।